আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর সদর উপজেলার দীঘাপতি এলাকায় উত্তরা গণভবনের সামনে। উত্তরবঙ্গের একমাত্র প্রধানমন্ত্রীর বাসভবন উত্তরা গণভবন নামে ঘোষণা করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছে 1972 সালে। আমি একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই উত্তরা গণভবনে এখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং এই গণভবনে তারা স্পটে এসে এখানে তারা দেখার জন্য এই মূল গেট থেকে, যেটার আগে টিকিট করা ছিল 10 টাকা, বর্তমানে এই টিকিটটা করা হয়েছে 30 টাকা। এখান থেকে টিকিট কেটে গণভবনের ভিতরে প্রবেশ করে এবং এই গণভবনের ভিতরে মোট 12টা প্লেস রয়েছে। এই প্লেসগুলো তারা দেখার জন্য, এবং এই ভিতরে আরও অসংখ্য জিনিস রয়েছে এবং ইটালিয়ান যে পাথর দিয়ে ভিতরে অনেকগুলো মূর্তি রয়েছে এবং সেই ভিতরের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেটা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন প্রবেশ করছি উত্তরা গণভবনের ভিতরে। আমি এতক্ষণ ছিলাম হলো মূল ফটকে, আমি কিন্তু এখন উত্তরা গণভবনের ভিতরের গেটে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনে আমি দেখানোর চেষ্টা করছি, এটা হলো ভিতরের গেট। তা আমরা এখন আসলে চলে যাব ভিতরে যে বিল্ডিংগুলো রয়েছে, ভবনগুলো রয়েছে, মোট 12টা ছোটো বড় দিয়ে 12টা বিল্ডিং। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটার আসলে ডান পাশে এবং বাম পাশে দুই পাশে কিন্তু আসলে দিঘির মতন রয়েছে, সেটাও আপনাকে আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। গণভবনের যে দায়িত্ববান একজন ব্যক্তি রয়েছে আমরা তার সাথে কথা বলবো। আমি নূর মোহাম্মদ, নাটোর উত্তরা গণভবনের হিসাব সহকারী হিসেবে নিয়োজিত আছি। আমরা যদিও এটাকে উত্তরা গণভবন নাটোর হিসেবে চিনি, কিন্তু মূলত ছিল এটা একটা রাজবাড়ি। এখানকার যিনি প্রতিষ্ঠাতা রাজা ছিল দাদা, তার নাম ছিল রাজা দয়ারাম। দয়ারাম কোনো রাজবংশীয় বা বনিদি ঘরের সন্তান ছিল না, সামান্য কৃষক পরিবারের সন্তান ছিল। তৎকালীন সময়ে এই অঞ্চলটাতে রাজত্ব করত পুঠিয়ার সর্বশেষ রাজা দর্পনারায়ণ, এবং দর্পনারায়ণের রাজকর্মচারী ছিল নাটোর রাজা রামজীবন। এই রাজা রামজীবন এই রাজা দয়ারামকে নিয়ে আসেন এবং তিনি ফুলের মালি হিসেবে নিয়োজিত ছিল। তার বেতন ছিল তৎকালীন সময় 8 আনা। রাজা দয়ারাম তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে এই রাজ্যের নায়েব হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে এবং তার নেতৃত্বে বিভিন্ন আঞ্চলিক যুদ্ধে জয়লাভ করার ফলে বিভিন্ন জায়গার জমিদারি তাকে দান করত। তার মধ্যে এটা অন্যতম। এই জমিদারিটুকু 1714 সালে রাজা দয়ারামকে দান করেন এবং রাজা দয়ারাম 1736 সালে 41.51 একর জায়গার উপরে এই রাজবাড়িটি নির্মাণ করেন, যেটা পুরোটাই সুউচ্চ দেয়াল দ্বারা বেষ্টিত। এবং আপনারা দেখতে পেয়েছেন লেকের মতো যেটা, সেটা পরীক্ষা হিসেবে পুরোটা রাজবাড়ি ঘিরে আছে। আমরা এখন একটা দ্বীপের মতো জায়গায় দাঁড়িয়ে আছি এবং রাজা দয়ারামের প্রায় 7 জন বংশধর এখানে রাজত্ব করে। তারা যখন এখান থেকে চলে যায়, পাকিস্তান সরকার এটাকে একর করে নিয়ে নেয় এবং এটা 1967 সালে এখানে দীঘাপতিয়া গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন। এবং যুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশে এখানে একটা বেস ক্যাম্প গড়ে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী, যেখান থেকে সারা বাংলাদেশে সেকেন্ড কমান্ড যেত। সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা স্বাধীন হলো 16ই ডিসেম্বর স্বাধীন হলো। নাটোর কিন্তু স্বাধীন হয়, হানাদার মুক্ত হয় 21শে ডিসেম্বর, স্বাধীনতার ঠিক 5 দিন পরে। এই দীঘাপতিয়া রাজবাড়ি সারা বাংলাদেশের কাছে এবং তথা সারা পৃথিবীর কাছে পরিচিত হয় উত্তরা গণভবন নামে, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 9 ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় ভ্রমণে উত্তরবঙ্গে আসেন এবং এই রাজবাড়িতে ছিলেন। তিনি 2 রাত্রি এই রাজবাড়িতে অতিবাহিত করেন এবং তার নাটোর এত ভালো লেগেছিল, নাটোরকে দ্বিতীয় রাজধানী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেটা যাতে বাস্তবায়িত হয়, প্রতি শীতকালীন মন্ত্রিপরিষদের একটা বৈঠক যাতে অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা তিনি করে যান। এবং আমার পেছনে যে মূল ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটাতে বেশ কয়েকটা মন্ত্রিপরিষদের বৈঠকও হয়েছেন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন এই উত্তরা গণভবনে, কেননা সপরিবারে 1974 সালে তারা এখানে এসেছিলেন এবং 2012 সালে দর্শনার্থীদের জন্য এই উত্তরা গণভবন উন্মুক্ত করে দেওয়া হয় টিকিটের মাধ্যমে। জেলা প্রশাসন নাটোর থেকে এটার দেখভাল করে, এটার নিরাপত্তা সৌন্দর্য বৃদ্ধির জন্য জেলা প্রশাসন সচেষ্ট আছেন এবং তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। তাদের সাথে আমাদেরকে নির্দেশনা দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করি এবং উত্তরা গণভবনের ইতিহাস সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। যে উত্তরা গণভবনের যে ইতিহাসগুলো রয়েছে এবং সেটা আমরা এক কথায় শুনলাম যে এখানে উত্তরা গণভবনের ভিতরে কিন্তু অসংখ্য জিনিস বর্তমান রয়েছে এবং আমরা এখন চলে যাচ্ছি যে অন্য ভবনের সাইডে কি রয়েছে। তো আমরা এখন চলে যাব অন্য প্রান্তরে সেই ভবনগুলো দেখার জন্য। 1736 সালে এই ভবনটি দীঘাপতিয়ার প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1680 1760 সর্বপ্রথম নির্মাণ করেন এই প্রাসাদটি। রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসাবে ব্যবহার হতো। রাজা দয়ারাম এর চতুর্থ বংশধর রাজা প্রমনাথ রায় 1826 ও 1861
1860 খ্রিস্টাব্দের দিকে এই রাজপ্রাসাদটি সুবর্ণ অষ্টলিকা, বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমনাথ রায় 1873 ও 1925 সালে বর্তমান প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। এটা 2018 সালে জেলা প্রশাসক স্যার যে এই বিল্ডিংটা সংস্কার করে সংগ্রহশালা তৈরি করেন। রাজা জমিদারদের ব্যবহৃত যে সম্পদগুলো 2018 সাল পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা ছিল, এগুলো স্থাপন করা হয়েছে এই বিল্ডিংটিতে। তবে এখানে আসার পরে যদি সংগ্রহশালাটা না দেখেন, অনেক কিছু দেখা রয়ে যাবে স্যার। তবে এখানে রাজমুকুট, তারপরে রাজগাউন, রাজ আমলের ব্যবহৃত ফার্নিচার, যুদ্ধের পোশাক, রাজাদের বাথটাব, ব্যবহৃত বাথটাব, এগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক কিছুই রাখা আছে সংগ্রহশালাতে। তবে রাজকুমারী ইন্দ্রপ্রভা চৌধুরী 2018 সালে যাকে নিয়ে এত জল্পনা কল্পনা হয়, তারও অনেক কিছু মূল্যবান সম্পদ এখানে আছে। যেমন তার নিজ হাতে লেখা আত্মজীবনী, এবং কি নিজ হাতে লেখা 10টি ডায়েরি, এবং কি তাদের ব্যবহৃত অনেক সম্পদ এখানে সংরক্ষণ করে রাখা আছে। তবে উত্তরা গণভবনে আসলে অবশ্যই আপনারা সংগ্রহশালাটা একটু এসে দেখবেন, তাহলে এখানকার রাজা জমিদারদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে এগুলো দেখতে পাবেন। আমরা ইটালিয়ান গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি। এখানে ইটালিয়ান পাথরের যে মূর্তিগুলো রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা একটু দেখাতে চাই, দেখেন পাশে, আমার পাশে এখানে রয়েছে ইটালিয়ান পাথরের তৈরি যে মূর্তিটা রয়েছে, এটার নাম হলো ফলোয়ার্স। এই মূর্তিটার নাম এইটা রয়েছে যে দেখেন এখানে যে ফুল, ইটালি পাথরের তৈরি যে ফ্লাওয়ার্স, এগুলো সবগুলাই ফুল। মা পূজার জন্য যে ফুল তুলে নিয়ে যাচ্ছে আঁচলে করে, বাচ্চা কিন্তু আসলে মার অগোচরে বাচ্চা আঁচল ধরে টান দেওয়ার কারণে ফুলগুলো পড়ে যাচ্ছে। মা কিন্তু বাচ্চার দিকে মৃদু হাসি দিয়ে হাঁটছে, দেখতে পাচ্ছেন। আসলে বাচ্চাদের প্রতি যার মায়ের ভালোবাসা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে মা বাচ্চার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে রয়েছে। তো এরকম অনেকগুলা ইটালি পাথরের যে মূর্তি রয়েছে আমরা সেগুলোও দেখানো করব। এরকম পাশে কিন্তু আরেকটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো কিন্তু সেই ইটালি পাথরের মূর্তি এখানে রয়েছে। তবে এই জিনিসগুলো কিন্তু আসলে ভাঙা, দেখতেছেন তার দুইটা হাত কিন্তু ভাঙা। সেই সময় যুদ্ধের সময় আমরা যতটুকু জেনেছি সেই সময় কিন্তু এখানে বোমবাস্ট করা হয়েছিল। বোমবাস্টের কারণে কিন্তু আসলে এই হাতগুলো কিন্তু আসলে নাই হয়ে গেছে এবং মাঝখানটাও কিন্তু ভেঙে গেছিলো, দেখতে পাচ্ছেন। এটা পরবর্তীতে সংস্কার করে কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা অন্যদিকে দেখানোর চেষ্টা করবো, চলে যাচ্ছি অন্যদিকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লোহর তৈরি একটা মূর্তি, একজন মেয়ের মানুষের ভাস্কর সেটা। এখানে মাছ ধরার একটা ছিপ রয়েছে এবং এখানে বসে থেকে এই যে সামনে লেক রয়েছে, এই লেক থেকে কিন্তু আসলে মাছ ধরার জন্যই কিন্তু আসলে একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু আর অনেকগুলো রয়েছে। তো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এইদিকে দেখানোর চেষ্টা করব। উত্তরা গণভবনের মূল ফটকে একটি ঘড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ঘড়িটা 1734 সালে ভবনটি তৈরি হওয়ার পর থেকে ইটালি থেকে আনা, গেটের দুই পাশেই রয়েছে একটি ঘড়ি। সেই ঘড়িটা ব্যাটারি ছাড়া টাইম দিয়ে যাচ্ছে, নির্ধারিত টাইম। ঘড়িটির ভিতরে রয়েছে একটা ওয়েট, দুই সাইডে দুটো ওয়েট দিতে হয়। প্রতি সপ্তাহে সেই ওয়েটটা দিতে হয়। এক সাইডে রয়েছে 8 মণ ওজনের একটি ওয়েট, আরেক সাইডে রয়েছে 5 মণ ওজনের একটা ওয়েট। যে ঘড়িটা অ্যালার্ম দিলে প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দেয়, সেটা প্রায় আমরা এখান থেকে নাটোর শহর বা আশেপাশে প্রায় 1 কিলোমিটার দূর থেকে ঘন্টার কাঁটাটার আওয়াজ শোনা যায়। আপনাদেরকে ইতিমধ্যে নাটোর উত্তরা গণভবনের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি নাটোরের উত্তরা গণভবনের যে ইটালিয়ান গার্ডেন রয়েছে, ইটালিয়ান গার্ডেনের পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা রয়েছে, এর ভিতরে এই রাজার ব্যবহৃত যে জিনিসগুলো রয়েছে, খাট পালং থেকে আরম্ভ করে পোশাক সহ বিভিন্ন আসবাবপত্র কিন্তু আসলে এই ইটালিয়ান গার্ডেনের ভিতরে যে ভবনটা দেখতে পাচ্ছেন সংগ্রহশালা, তার ভিতরে রয়েছে। যে এই নাটোরের উত্তরা গণভবনের রাজা ছিল দয়ারাম রায়, যেটা এই রাজবাড়িটা রয়েছে প্রায় 43 একর জমির উপরে। পরবর্তীতে 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নর হাউস থেকে নামকরণ করা হয়েছে উত্তরা গণভবন।
পরিশেষে আমি বিদায় নিচ্ছি নাটোরের উত্তরা গণভবনের থেকে শেখ তোফাজ্জল হোসেন, RTV নাটোর।